দ্বিতীয় ধাপে ভাসানচরে গেল আরও 1800 রোহিঙ্গা। ক্যাম্পের চেয়ে বেশি সুবিধা জেনে স্বেচ্ছায় স্থানান্তর। ভারতে এবার শনাক্ত হলো নতুন ধরনের করোনা। ব্রিটেন ফেরত 6 জনের শরীরে মিলল ভাইরাস। নিরাপত্তা সংস্থা ধ্বংস করেছেন ট্রাম্প, সহযোগিতা করছে না প্রতিরক্ষা বিভাগ, অভিযোগ বাইডেনের। এবং প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট বানাচ্ছে জাপান, 2023 সালের মধ্যেই মহাকাশে পাঠানোর লক্ষ্য। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। দ্বিতীয় ধাপে ভাসানচরে গেল আরও 1800 রোহিঙ্গা। সকালে নৌবাহিনীর 5টি জাহাজে করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়। কক্সবাজারের আশ্রয় শিবিরের তুলনায় ভাসানচরে বেশি সুযোগ সুবিধার কথা জেনে স্বেচ্ছায় সেখানে যাচ্ছেন বলে জানান রোহিঙ্গারা। ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার ভোর থেকে চট্টগ্রাম নগরীর বোট ক্লাব জেটিতে জড়ো করা হয় রোহিঙ্গাদের। সকাল 9:30টায় তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয় নৌবাহিনীর 5টি জাহাজ। এ ধাপে 523 জন নারী ও 850 জন শিশুসহ 1804 জন রোহিঙ্গা গেলেন ভাসানচরে। রোহিঙ্গারা বলছেন, প্রথম ধাপে পাঠানো রোহিঙ্গাদের সাথে কথা বলে তারা ভাসানচরের সুযোগ সুবিধা সম্পর্কে জেনেছেন। আর তাই কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে অপেক্ষাকৃত উন্নত জীবনযাপনের আশায় স্বেচ্ছায় তারা ভাসানচরে যেতে আগ্রহী হয়েছেন। আমাদের বন্ধু বান্ধব বলতেছে এখানে অনেক আনন্দ, অনেক খুশি লাগতেছে, সেজন্য আমরা চলে যাচ্ছি। ভাসানচরে আমাদের নিরাপত্তা ভাসানচরে দেখছি, এটা আরো শান্তি না ভাই, শান্তি লাগে। দ্বিতীয় দফায় ধারণার চেয়ে বেশি রোহিঙ্গা ভাসানচরে যেতে আগ্রহী হয়েছে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তারা। তারা বলছেন, ভবিষ্যতেও আগ্রহী রোহিঙ্গাদের নিয়ে যেতে সব প্রস্তুতি রয়েছে তাদের। ওখানে গিয়ে ওনারা যে ভিডিও চিত্র, মোবাইলের ধারণকৃত ছবি পাঠিয়েছেন কুতুবালংয়ে, এই যে আজকে যারা যাচ্ছে তারা কিন্তু ওই সমস্ত কিছু দেখে অনুপ্রাণিত হয়ে স্বউদ্যোগে এসছে, কাউকে বাধ্য করা হয়নি। এবং আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা কন্টিনিউ করবে। গেল 4 ডিসেম্বর 1642 জন রোহিঙ্গাকে প্রথম ধাপে ভাসানচরে পাঠানো হয়। ভাসানচরের 120টি গুচ্ছ গ্রামে 1 লাখেরও বেশি মানুষের বসবাসের ব্যবস্থা রয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জাপান, দক্ষিণ কোরিয়ার পর এশিয়ার আরেক দেশ হিসেবে ভারতে শনাক্ত হলো নতুন ধরনের করোনা ভাইরাস। এদিকে করোনায় একদিনে বিশ্বে আরও 9,000-এর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,87,000-এর বেশি। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 17,82,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 8,17,00,000-এর বেশি। নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্তের পর বাড়তি চাপে রয়েছে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। সংক্রমণ রোধে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে অনেক দেশে। যুক্তরাজ্য থেকে আগত সব বিমান চলাচল বন্ধ করেও নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারেনি ভারত। যুক্তরাজ্য থেকে ফেরা 6 ভারতীয় শরীরে মিলেছে এই ভাইরাস। 2 দিন কম থাকার পর যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে আক্রান্ত ও মৃত্যু। 24 ঘণ্টায় দেশটিতে প্রায় 2,000-এর প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত 1,86,000। দক্ষিণ কোরিয়া ও জাপানে টিকা নিয়েছেন মার্কিন সেনা সদস্যরা। নতুন ধরনের ভাইরাস শনাক্তের পর যুক্তরাজ্যে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। চলমান পরিস্থিতিকে গুরুতর বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ চিকিৎসকরা। দেশটিতে নতুন করে 41,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রাণ গেছে 350-এর বেশি। সোমবার জার্মানিতে 674, ইতালিতে 445, ব্রাজিলে 495, সাউথ আফ্রিকায় 336 জনের মৃত্যু হয়েছে। নতুন ধরনের ভাইরাস শনাক্তের পর সোমবার মধ্যরাত থেকে 15 জানুয়ারি পর্যন্ত কড়াকড়ি বাড়িয়েছে সাউথ আফ্রিকা সরকার। শেষকৃত্যের মতো আয়োজন ছাড়া ঘরে এবং বাইরের সব ধরনের জনসমাগমে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। এই সময়ের মধ্যে কেবল পারমিট নিয়েই বাড়ির বাইরে বের হওয়া যাবে। বন্ধ থাকবে বার ও রেস্তোরাঁ। নতুন ধরনের ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস।
এর আগে ৯ জানুয়ারি পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ায় সরকার। সংক্রমণ রোধে বাতিল করা হয়েছে বর্ষবরণের আতশবাজি। করোনা মোকাবেলায় ২ কোটি মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার সাথে চুক্তি করতে যাচ্ছে দেশটি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উহানের করোনার প্রাদুর্ভাব নিয়ে প্রতিবেদন করার অভিযোগে চীনের এক সাংবাদিকের ৪ বছরের জেল হয়েছে। সোমবার সিটিজেন জার্নালিস্ট ঝ্যাং ঝানকে এ সাজা দেয় সাংহাই পুডং নিউ ডিস্ট্রিক্ট পিপলস কোর্ট। বিবিসি জানায়, তার প্রতিবেদনের মাধ্যমে বিবাদ সৃষ্টি ও পরিস্থিতি অস্থিতিশীল করতে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়। বিচারের সময় সাংবাদিক ও পর্যবেক্ষকদের আদালতে ঢুকতে দেওয়া হয়নি। মে মাসে ৩৭ বছরের সাবেক আইনজীবী ঝানকে আটক করে পুলিশ। সে সময় তিনি কয়েক মাস অনশন করেন। তার আইনজীবী জানান, ঝানের স্বাস্থ্যের অবনতি হয়েছে। উহান নিয়ে প্রতিবেদন করায় যেসব সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে তিনি একজন। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ফেব্রুয়ারিতে উহানে যান ঝান এবং সেখানে প্রাদুর্ভাব নিয়ে সরাসরি সম্প্রচার করেন। তার প্রতিবেদন বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমে শেয়ার ও ভাইরাল হয়। এর পরপরই চীনা প্রশাসনের রোষানলে পড়েন ঝান। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ব্যাপক ক্ষতির অভিযোগ তুলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নেয়ার অপেক্ষায় থাকা জো বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা তথ্য তাকে দেওয়া হচ্ছে না। মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এমন অসহযোগ দেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে উল্লেখ করেন জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন জো বাইডেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় মেনে নেননি। সোমবার জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক বিষয়ে কর্মসহযোগীদের ব্রিফিং গ্রহণ করেছেন জো বাইডেন। ব্রিফিংয়ের পর বাইডেন বলেন, ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাদের দেয়া হচ্ছে না। ডিপার্টমেন্ট অব ডিফেন্স এবং বাজেট ব্যবস্থাপনা অফিস থেকে তিনি নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। বিষয়টি দায়িত্বজ্ঞানহীন বলেও উল্লেখ করেন। ব্যক্তিগত প্রভাবে এসব সংস্থাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং নৈতিকতা ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এবছর অন্যতম আলোচিত বিষয় ছিল যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন। নানা নাটকীয়তা আর জল্পনা কল্পনার পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। একই সাথে প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট পেয়েছে যুক্তরাষ্ট্র। হার মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্পের ফল পরিবর্তনের অভূতপূর্ব চেষ্টা জন্ম দেয় সমালোচনার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বেশিরভাগ সময় টানা ২ মেয়াদে ক্ষমতায় থাকেন প্রেসিডেন্ট। নিকট অতীতে এর ব্যতিক্রম খুব একটা দেখা যায়নি। তাই ক্ষমতার প্রথম মেয়াদে অসংখ্য বিতর্কিত কর্মকাণ্ডের পরও রিপাবলিকান সমর্থকরা আশা করেছিল দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট পদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে দীর্ঘদিনের পোরখাওয়া রাজনীতিবিদ জো বাইডেনের নির্বাচনী সফরের শুরুটা মোটেও সহজ ছিল না। দলের অভ্যন্তরীণ প্রার্থী বাছাই প্রক্রিয়ায় কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন তিনি। যদিও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেয়ে কমলা হ্যারিসকে সাথে নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে নামেন ওবামার আমলের ভাইস প্রেসিডেন্ট বাইডেন। ট্রাম্প বাইডেন লড়াইয়ে ভিন্ন মাত্রা যোগ করে করোনা মহামারী। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও করোনার সবচেয়ে ভয়াবহতার শিকার হয় যুক্তরাষ্ট্র। মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শুরু থেকে শীর্ষে আছে দেশটি। নির্বাচনী প্রচারণাতেও সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে করোনা মোকাবেলার ইস্যুটি। সাধারণত মোট ভোটের হিসাবের মধ্য দিয়েই পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন সে বিষয়ে একরকম নিশ্চিত ধারণা পাওয়া যায়। তবে এবার ট্রাম্পের নানা নাটকীয়তায় চিত্র পাল্টেছে। সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে না পারলেও ৩ নভেম্বরের নির্বাচনের পর থেকেই ভোট জালিয়াতির অভিযোগ তোলেন তিনি। সব প্রচেষ্টা ভেস্তে যাওয়ায় শেষ পর্যন্ত বাইডেনের কাছে হার মানতে বাধ্য হন ব্যবসায়ী থেকে হঠাৎ রাজনীতিবিদ বনে যাওয়া ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ১৪ নভেম্বর বাইডেনের বিজয় চূড়ান্তভাবে নিশ্চিত হয়। সেদিন ৫০টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ইলেকটোরাল কলেজের ভোটাররা ভোট দেন। চূড়ান্ত ফলাফলে বাইডেনের ঝুলিতে যায় ৩০৬টি ভোট আর ট্রাম্প পান ২৩২টি। আগামী ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। যুক্তরাষ্ট্র পাবে ইতিহাসের সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট। একই সাথে প্রথম অশ্বেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরবে সুপরিচিত নারী অধিকার কর্মী লুজাইন আল হাথলুলকে 5 বছর 8 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাস বিরোধী আদালত। তার বন্দিদশা নিয়ে সমালোচনায় এবং তাকে মুক্তি দেওয়ার চাপের মধ্যেই সোমবার এ রায় এসেছে।
গণমাধ্যম জানিয়েছে আদালত তার 2 বছর 10 মাসের সাজা স্থগিত করেছে। 2018 সালে গ্রেপ্তারের পর থেকে 31 বছর বয়সী হাথলুল বন্দী আছেন। ওই সময় তিনি সহ আরও বেশ কজন নারী অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর আগে দেশের স্বার্থের ক্ষতি এবং বিদেশের শত্রুদের সহায়তা দেওয়ার অভিযোগ ওঠে হাথলুলের বিরুদ্ধে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হাথলুলের বিরুদ্ধে আনা অভিযোগকে অবৈধ বলে আখ্যা দেয় এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানায়। কারাগারে হাথলুলকে বন্দী করে বৈদ্যুতিক শক এবং যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তোলেন তার পরিবার ও মানবাধিকার কর্মীরা। ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত 37 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে 18 জন। নিহতদের মধ্যে 10 জন নারী ও 4 শিশু রয়েছে। রোববার নেমেলে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় 70 আসনের বাসটি ফোমবান শহর থেকে রাজধানী ইয়াওনডের দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলে ব্রিজের সঙ্গে ধাক্কা খায় আরেকটি বাস। এতে ঘটে হতাহতের ঘটনা। স্থানীয় কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনার পর সাহায্য করতে ছুটে আসে গ্রামের বাসিন্দারা। বেশিরভাগ যাত্রী তাদের পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপন করতে বাড়ি যাচ্ছিল। কেউ বড়দিন পালন শেষে ফিরছিলেন। পৃথিবীর প্রথম কাঠের স্যাটেলাইট তৈরি হচ্ছে জাপানে। 2023 সালের মধ্যেই বিশ্ব পেতে যাচ্ছে পরিবেশ বান্ধব এই স্যাটেলাইট, এমনটাই দাবি সুমিটোমো ফরেস্ট্রি এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের। প্রথমবারের মতো কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরির চেষ্টা চালাচ্ছেন জাপানের বিজ্ঞানীরা। নির্মাতা প্রতিষ্ঠান সুমিটোমো ফরেস্ট্রি এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের দাবি যৌথভাবে 2023 সালের মধ্যেই কাঠের স্যাটেলাইট তৈরি করবে তারা। স্যাটেলাইটের কারণে মহাকাশে ক্ষতিকারক পদার্থ কমিয়ে আনতে এই উদ্যোগ। প্রতিনিয়ত মহাকাশে গবেষণার কাজে বিভিন্ন ধাতব স্যাটেলাইট পাঠানো হচ্ছে। এসব স্যাটেলাইট পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় ফিরে আসার সময় জ্বলতে থাকে এবং ক্ষতিকর ধাতব পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে থাকে। এতে পৃথিবীর জলবায়ুতে ক্ষতিকর প্রভাব পড়ে। সেদিক থেকে কাঠের স্যাটেলাইট কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। বিজ্ঞানীরা বলছেন তাদের পরবর্তী পদক্ষেপ হলো স্যাটেলাইটের ইঞ্জিনিয়ারিং মডেল তৈরি করা। এরপর ফ্লাইট মডেলের দিকে যাবেন তারা। বর্তমানে তাপমাত্রার পরিবর্তন ও সূর্যের আলো প্রতিরোধী কাঠের উন্নয়ন নিয়ে কাজ চলছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে বর্তমানে পৃথিবীকে প্রদক্ষিণ করছে 6000-এর মতো স্যাটেলাইট। এর মধ্যে 60 ভাগই অকেজো। চলতি দশকে প্রতি বছর 990টির মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। সে হিসেবে 2028 সালের মধ্যে কক্ষপথে থাকবে 15,000 স্যাটেলাইট। এসব স্যাটেলাইট প্রতি ঘন্টায় 22,300 মাইল গতিতে চলে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।